সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট গাজীপুর থেকে শুরু। আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে জানালেন পুলিশ প্রধান। যারাই সমাজ বিরোধী কাজ করবে, সমাজের অস্থিতিশীলতা তৈরি করবে, তাদের গ্রেফতার যেমন গাজীপুরে হচ্ছে আপনার। দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে ছাড়াও থাকছে প্রশাসনের আশ্বাসে গাজীপুরে অবস্থান কর্মসূচি থেকে সরল ছাত্র জনতা। দোষীদের ধরতে মাঠে পুলিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। আলোচনায় নির্বাচনকালীন সরকার, বিবেচনায় নানান মতামত, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর, জানালেন তথ্য উপদেষ্টা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিপুল অর্থ ব্যয় করছে ভারত, অভিযোগ প্রেস সচিবের। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া হবে না বলছে বিএনপি। 6 মাসে কিছুটা উন্নতি হলেও গতি ফেরেনি দেশের অর্থনীতিতে, টানা যায়নি মূল্যস্ফীতির লাগাম, রাজনৈতিক অনিশ্চয়তায় থমকে আছে বিনিয়োগের চাকা। কংগ্রেস শূন্য আর আম আদমিকে হারিয়ে 27 বছর পর দিল্লি শাসনে বিজেপি। কেজরিওয়ালের অভিনন্দন, সুশাসনের জয় বললেন নরেন্দ্র মোদী। এবং তাড়াহুড়োর কারণে এবারের বিপিএল প্রত্যাশা পূরণ করতে পারেনি বলছেন ক্রীড়া উপদেষ্টা। ফিক্সিং এর অভিযোগ তদন্তে সহযোগিতার আশ্বাস বিসিবির। Rainbow Paints, the color of joy. আমাদের নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। ওয়াল থিকনেস ও থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। বিস্তারিত। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরু করেছে সরকার। সন্ধ্যা থেকে গাজীপুর থেকে শুরু করে সারা দেশে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ প্রধান বলছেন, যারা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। রোববার সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নানা কারণে গত কদিন ধরেই বেশ উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। বিভিন্ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকরা। এর মধ্যে গাজীপুরে একটি বাড়িতে হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্রদের বেশ কয়েকজন। একে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তোলে বৈষম্য বিরোধী আন্দোলন। এমন পরিস্থিতিতে জরুরি সভায় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও জনগণের জানমালের নিরাপত্তায় অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত হয়। পুলিশ মহাপরিদর্শক বলছেন, যারা সমাজবিরোধী কাজে লিপ্ত তাদের আইনের আওতায় আনা হবে। সব এজেন্সি মিলে আমরা একটা সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ, জয়েন্ট অপারেশন সেন্টার করব। যারাই সমাজ বিরোধী কাজ করবে, সমাজের অস্থিতিশীলতা তৈরি করবে, তাদের গ্রেফতার যেমন গাজীপুরে হচ্ছে আপনার। বিশেষ এই অভিযান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান। জুবার সানি, নিউজ 24, ঢাকা। গাজীপুরে আছেন সহকর্মী মাসুদ সুমন, আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে। সুমন, গাজীপুর থেকেই তো অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে, তো আপনার চোখে এখন পর্যন্ত তৎপরতা পড়েছে কিনা, মানে দৃশ্যমান কিনা তৎপরতা, এবং এ বিষয়ে নতুন আর কি তথ্য আছে একটু জানাবেন বিস্তারিত।
দর্শক, আমরা সুমনকে যুক্ত করতে পারছি না, এখনো পরবর্তীতে চেষ্টা করব তাকে আবারও যুক্ত করার। পুলিশের আশ্বাসে বিক্ষোভ সমাবেশ 24 ঘন্টার জন্য স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এদিকে দোষীদের বিরুদ্ধে মামলা না হলেও তাদের ধরতে চলছে পুলিশের অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাসুদ সুমনের প্রতিবেদন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের নির্যাতনের ঘটনায় সকাল থেকেই গাজীপুরে নানা কর্মসূচি। ডিসি অফিসের সামনে অবস্থান নেয়ার পাশাপাশি জয়দেবপুরে কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গাজীপুর জাতীয় নাগরিক কমিটি। মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতের আক্রমণ ঘটে, এই তথ্যের ভিত্তিতে আমরা ছাত্ররা সবাই এখানে যাই প্রোটেস্ট করার জন্য। এই কুখ্যাত গণহত্যাকারী খুনিরা গতকালকে সুকৌশলে অত্যন্ত পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। দুপুরের পর এই কর্মসূচিতে যোগ দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় পুলিশের আশ্বাসে 24 ঘন্টার জন্য কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। যারা আমাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। ঘটনাস্থল গাজীপুরের দাক্ষিণখানে সরেজমিন পরিদর্শনে মেলে থমথমে পরিবেশের চিত্র। সাবেক মন্ত্রীর ডুপ্লেক্স বাড়ির ছাদে রক্তের ছাপ, তার পাশেই মসজিদের দেয়ালেও একই চিত্র। মূলত এই মসজিদের মাইকে ঘোষণা দিয়েই হামলা করা হয়। ঢাকা বাসায় সবাই অস্ত্র নিয়ে এখানে গেছে, পরে ওইখানে দাঁড়িয়ে থাকলো, পরে ছাদে অনেক মানুষ ঢুকে পরে মারল। এদিকে আহতদের দেখতে সকালেই ঢাকা মেডিকেলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এর ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার শিকার হন 20 শিক্ষার্থী। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মাসুদ সুমন, নিউজ 24, গাজীপুর। দর্শক, সংবাদের একদম শুরুতেই আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট নামের যে অভিযান শুরু হয়েছে, যেটি সরকার শুরু করেছে, সেটি কিন্তু সন্ধ্যা থেকে গাজীপুর থেকে সেটি শুরু হয়েছে। এবং গাজীপুরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, আমরা তার সাথে যুক্ত হতে পেরেছি। সুমন, গাজীপুর থেকেই তো অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, তো এখন পর্যন্ত আপনার চোখে কোনো তৎপরতা পড়েছে কিনা, দৃশ্যমান কিনা সেটি, এবং নতুন আর কোনো তথ্য আছে কিনা এই বিষয়ে সেটি একটু জানাবেন। মেজামিন, আপনাকে ধন্যবাদ। আপনারা যেমনটি দেখছেন, গতকাল থেকে কিন্তু এই আকমা মুজাম্মেলের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর হামলা করা হয় তার পরবর্তী সময় থেকে কিন্তু উত্তপ্ত ছিল গাজীপুর। এবং তারপরে সারা দিন যেমনটি দেখেছেন, বিকেলে যেমন জিএমপি কমিশনের আশ্বাসে কিন্তু সেটি আন্দোলনটি স্থগিত করা হয়। এবং যেই অপারেশনের কথা বলছেন তার পরবর্তী সময় থেকেই কিন্তু আমরা সন্ধ্যার পরে ঠিক 6:30টার সময় দেখেছি, যেমনটি জেনেছি যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু একজন শিক্ষার্থী, মুবাশশির নামে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আমরা যেমনটি জেনেছি যে একজন দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করে এসে গুলি করে কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়েছে। সেই শিক্ষার্থী এখন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ঠিক তার পরবর্তী সময় থেকে আন্দোলনটি ঠিক কোন পর্যায়ে যাচ্ছে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না, কেননা থমথমে অবস্থা বিরাজ করছে তার পরবর্তীতে গাজীপুর জুড়ে। এবং আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্র্যান্ড আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের
চিরস্থায়ী সমাধান। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন নাকি নির্বাচনের আগে ঐক্যমত্যের নতুন কোন সরকার, এ নিয়ে রয়েছে নানা আলোচনা, নানা মত। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, নির্বাচনকালীন সরকারের নানা ফর্মুলা থাকলেও এ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এবার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে সরকার। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে সরকার সাজাবেন এমন কথা শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তাই রাজনৈতিক ও ধর্মীয় দল এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এই কাজে লিয়াজো করতে সিনিয়র সচিব পদমর্যাদার একজনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচনকালীন ঐকমত্যের সরকারে থাকতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধি নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে নানা ফর্মুলা আছে, কোনটা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই সরকারের। এখনকার কোনো কিছু আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকারি বিষয়ে সিদ্ধান্ত নেবে। নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলো বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা ঠিক হবে। ছাত্রদের নতুন দলে উপদেষ্টাদের কেউ থাকবেন কিনা তা নিয়েও সিদ্ধান্ত হয়নি বলে জানান তথ্য উপদেষ্টা। তবে তিনি জানান, দলে যোগ দিলে তিনি অবশ্যই উপদেষ্টা পরিষদে থাকবেন না। এটা তো আমরা স্পষ্ট করেছি, দল গঠন যারা বাইরে আছে তারাই এই কার্যক্রমের সাথে জড়িত। আমি এই বিষয়ে বেশি আমার কাছে তথ্য নেই, কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউ যুক্ত হইতে চাই, শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হইতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা সংস্কার, জুলাই গণহত্যার বিচার, আহত নিহতদের পুনর্বাসন এসব কাজ নিয়ে সরকার ব্যস্ত থাকলেও নির্বাচনেরও প্রস্তুতি চলছে পাশাপাশি, বলেন উপদেষ্টা পরিষদের এই সদস্য। ভোটাধিকার হালনাগাদ থেকে শুরু করে নির্বাচন কমিশন কিন্তু পূর্ণদমে তাদের কাজ এগিয়ে যাচ্ছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনা বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেকে ভাই। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সমালোচনা করলেও বিএনপি চায় না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, এ মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে $মিলিয়ন খরচ করছে ভারত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থান দ্রোহের গ্রাফিতির প্রকাশন উৎসবে এসব কথা বলেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংকলন প্রকাশনার আয়োজন। জুলাই আন্দোলনকে উজ্জীবিত করতে সারা দেশে দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো কি অপরিসীম ভূমিকা রেখেছিল, আলোচনায় সে কথা তুলে আনেন বক্তারা। একদিকে তপ্ত বুলেট, আরেকদিকে গ্রাফিতি। বুলেটের সে যে গ্রাফিতি কত শক্তিশালী সেটাই জুলাই বিপ্লবে কিন্তু প্রমাণ করে দিয়েছে। যেমন মসির ইচ্ছে মসির। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পাল্টা নেগেটিভ তৈরির চেষ্টা চলছে। শুধু দেশে নয়, প্রতিবেশী দেশ ভারত ডক্টর ইউনূসের ইমেজ নষ্ট করতে বিপুল অর্থ ব্যয় করছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাদের সাপোর্ট করছে তাদের পলিসি। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। এখন আমরা কথা বলছি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে, কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে সংকটে ফেলতে কাজ করছে একটি গোষ্ঠী। গাজীপুরে যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে
এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রথম থেকে প্রকটতর হবে। দেশ জুড়ে বিশৃঙ্খলা এড়াতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন বিএনপির এই নেতা। এদেশের রাজনৈতিক দলগুলো ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। 6 মাসেও গতি ফেরেনি অর্থনীতিতে। রপ্তানি ও রেমিটেন্সের প্রবৃদ্ধি অর্থনীতির ভিতকে কিছুটা শক্তিশালী করেছে, ঠেকানো গেছে রিজার্ভের পতন। তবে মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যর্থ সরকার উল্টো করের বোঝা চাপিয়েছে সাধারণ মানুষের ঘাড়ে। আর রাজনৈতিক অনিশ্চয়তায় এখনো থমকে আছে বিনিয়োগের চাকা। ঘাটতি বেড়েছে রাজস্ব আয় এবং বৈদেশিক ঋণে। সংকট সমাধানে সরকারকে নিয়মিত আলোচনায় বসার তাগিদ ব্যবসায়ীদের। অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্তিতে অর্থনীতির হালচাল জানাচ্ছেন হোসাইন শাহাদাত। ঠিক 6 মাস আগে এক ভঙ্গুর অর্থনীতি মেরামতের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। আশা ছিল আকাশচুম্বী, তবে কাজটা মোটেও সহজ ছিল না। এই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানো সরকারের বলার মতো সাফল্য। অর্থ পাচার বন্ধের পাশাপাশি যেখানে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স আর রপ্তানি আয়ের প্রবৃদ্ধি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, প্রকাশ হয়েছে অর্থনীতির শ্বেতপত্র। তবে অর্থনীতিতে আসলে কি ঘটছে তার পরিষ্কার ধারণা কি পাচ্ছে দেশের মানুষ? অর্থনৈতিক অবস্থাতে কি আছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আইন শৃঙ্খলার অবনতি, কোনো জায়গায় এখানে যাবেন রাতে, ওখানে যাবেন চিন্তায়, এই জিনিসটা বাইরে গেছে। এই জিনিসটা বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। বাজারে ভরপুর শীতের সবজি কিছুটা স্বস্তি দিলেও ভরা মৌসুমে চালের দামের অস্থিরতা কষ্টে ফেলে সাধারণ মানুষকে। তার অনেকগুলো প্রয়োজনীয় পণ্য ভ্যাটের হার বৃদ্ধির সিদ্ধান্ত মূল্যস্ফীতির আগুনে ঘি ঢেলে দিয়েছে। জিনিসপত্রের দাম দিনকাল কোন রকম খায়া খুয়া দিনকাল কাটছে। এখন আমরা কাজ নাই, আমাদের ঘর ভাড়া, এখানে ঢাকায় খরচ, আমরা চলা কষ্ট হয়। গত 6 মাসে কয়েক দফা বেড়েছে ব্যাংক ঋণের সুদ হার। নিশ্চিত হয়নি নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, উল্টো বেড়েছে শিল্পে জ্বালানির ব্যয়। এর সবই দীর্ঘায়িত করছে বিনিয়োগে স্থবিরতা। কোনো কথা নাই, বার্তা নাই, ইচ্ছা মতো সেটা 5-10% না বাড়া এটা 100%, 150%, 200%, 6-9 থেকে 16%। এবং ভবিষ্যতে কি হবে, there is no long term policy either। আমাদের ওনাদের সঙ্গে গিয়ে কথা বলার মতো সুযোগটা আমরা ওইভাবে পাচ্ছি না। ব্যবসায়ীদের নিয়ে যদি আপনারা কিছু আলোচনা করেন তাহলে আপনি মনে হয় আপনারা যে অর্থনীতির ব্যাপারে যে বুদ্ধি দিবেন এটা কিন্তু বিরাট একটা কাজে লাগবে। বিশ্লেষকরা বলছেন কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিলে এই সরকারের পক্ষেই স্থিতিশীলতার পথ খুঁজে পাওয়া সম্ভব। এই বাজেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সরকারের জন্য, যে তখন এই ইন্টারিম পিরিয়ডে সরকারের ইকোনমিক পলিসি কি হবে, রিফর্ম প্রোগ্রাম পরবর্তী সরকারের গায়ে পড়বে, সেই যদি পরিষ্কার হয় তাহলে অন্তত ইকোনমিক আনসার্টেনিটিটা অ্যাটলিস্ট মেক যেগুলি আছে কিছুটা আপনি দেখতে পাবেন। দীর্ঘদিনের বঞ্চনার পর নতুন বাংলাদেশে নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল আকাশ সমান। তবে সমালোচকরা বলছেন দেশ পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়েছে অনেক ক্ষেত্রেই। তাই প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধানটা রয়ে গেছে অনেকখানি। আগামী দিনে সে ব্যবধান কতটা কমিয়ে আনতে পারবে সরকার, সেটি দেখার অপেক্ষায় দেশের মানুষ। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 6 মাসের মূল্যায়নে মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায়ও কিছুটা হতাশ সাধারণ মানুষ। দ্রুত নির্বাচনের দাবিও অনেকের। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজপথে নামে লাখো মানুষের বিজয় উল্লাস। ছাত্র জনতার আবেগের ঢেউ রাজধানী ছাপিয়ে পৌঁছে যায় শহর, নগর, গ্রামে। অভ্যুত্থানের 3 দিনের মাথায় বিপ্লবীদের সমর্থনে নতুন বাংলাদেশের দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন রাষ্ট্র সংস্কার। এরই মধ্যে কেটে গেল 6 মাস, কিন্তু 6 মাসে কি পেল বাংলাদেশ তা নিয়েই এখন জনসাধারণের হিসেব নিকেশ।
সরকার এসে যেভাবে চলতেছে মোটামুটি ভালোই চলতেছে। যেটুকু আশা করেছিল এই সরকারের উপর পূরণ করতে পারেনি, ফেলিওর। তাদের চেষ্টার ত্রুটি বলবো না যে কি খুব ত্রুটি আছে, তবে পারছে না। বাক স্বাধীনতায় খুশি হলেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও কম নয়। একচেটিয়া একদল একটা নেইবার কান্ট্রির অত্যাচার, সেটা থেকে তো সেভ হয়েছে। এরা মোটামুটি ভালো পজিশনে যাচ্ছে, ইন ফিউচার আরো ভালো করবে স্যার। একটুতেই দেখা যাচ্ছে যে মিছিল আন্দোলন ছাত্ররা যেরকম করতেছে অতিরিক্ত বেশি মনে হচ্ছে। যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, মানে নিরপেক্ষ সবার জন্য, এই ধরনের বাংলাদেশ চাই। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব নিকেশ করছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিরাও। তবে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে সময়ের প্রয়োজন বলেও মনে করেন তারা। 16 বছরের যে রেজিম সেটি চেঞ্জ করা কিন্তু এত সহজ নয়। যতদিন আমরা এই আমলাতন্ত্র না ভাঙতে পারবো ততদিন নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না, ব্যস্ত হয়ে যাবে। এটা সম্ভব না। আমরা জাতিগতভাবে ততটা উন্নত না। সর্বশেষ হয়তো 100% মধ্যে আমরা 2% কাজ করতে পেরেছি, আমাদের আরো 98% কাজ করা উচিত। তবে গণঅভ্যুত্থানের স্পিরিটেই কাজ করে যাচ্ছেন বলে দাবি অন্তর্বর্তী সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। দেখছেন নিউজ 24 সংবাদ। উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। শনিবার বিকালে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটির সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য এই কমিশনগুলো গঠন করে অন্তর্বর্তী সরকার। এক্সেলেন্স ইন কোয়ালিটি। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা প্রশাসনের অনেক জায়গায় বসে আছে, তাদের চিহ্নিত করতে না পারলে সরকারের সাফল্য অর্জন কঠিন হয়ে পড়বে। 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। প্রতি পর্যায়ক্রমে আপনার বিভাগীয় শহরগুলোতে সেখানেও সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। 24-এর গণহত্যার বিচার অবশ্যই সবার আগে হতে হবে, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে হওয়া কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেনি। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে, কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ধরা পড়ে নাই, জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী
তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অনুভূতি অ্যাঞ্জেলিক। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সাতাশ বছর পর রাজধানী দিল্লিতে রাজস্বিক প্রত্যাবর্তন ঘটল ভারতীয় জনতা পার্টি বিজেপির। আম আদমিকে হারিয়ে 1998 সালের পর দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেল দলটি। 70 আসনের মধ্যে 50টি আসন পায় বিজেপি। এটিকে উন্নয়ন ও সুশাসনের জয় ফল বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পরাজয় মেনে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন আম আদমির অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাই সত্যি হলো। শনিবার শুরু হওয়া ভোট গণনায় প্রায় 3 দশক পর দিল্লিতে রাজস্বিক প্রত্যাবর্তন ঘটল বিজেপির। এমনকি নিজ আসনে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে হেরেছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। শুধু কেজরিওয়ালই নন, জংপুরা থেকে পরাজিত হয়েছেন মনীষ সিদুদিয়াও। প্রায় 600 ভোটে বিজেপি প্রার্থী তরবিন্দর সিং এর কাছে হেরেছেন তিনি। তবে মুখ রক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। তবে শেষ রক্ষা হয়নি। 27 বছর পর দিল্লি জয় করেছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এটিকে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে ভিডিও বার্তায় বিজেপিকে অভিনন্দন জানান কেজরিওয়াল। প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলে গঠনমূলক ভূমিকা পালনের। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি বিজেপি তা পূরণ করবে। 1998 সালে শেষবার দিল্লির মসনদে ছিল বিজেপি। তারপর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। পরবর্তীতে 2013 সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। আসমাতুলি, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। নানা বিতর্ক সঙ্গে করে শেষ হলো এবারের বিপিএল। বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট জটিলতায় নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে এবারের আসর। সমালোচনার মুখে কমিটি গঠন করতে বাধ্য হয় বিসিবি। স্বপ্ন দেখালেও তাড়াহুড়োর কারণে এবারের বিপিএল প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সমালোচনাকে সঙ্গী করেই শেষ হয়েছে দীর্ঘ
বিপিএল এর আসর, কখনো গেট ভেঙে দর্শকদের মাঠে প্রবেশ, কখনো রান বাড়াতে বাউন্ডারি দৈর্ঘ্য কমানো। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ফিক্সিং আর পেমেন্ট ইস্যু। আসর শেষে ক্রিকেটারদের পেমেন্ট নিয়েও চলছে আলোচনা। যদিও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ড্রাফট থেকে আসা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির দায়িত্ব নেবে বিসিবি। সময়মতো স্বচ্ছতার ভিত্তিতে দেশি বিদেশি ক্রিকেটারদের পেমেন্টও নিশ্চিত করা হবে। বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেন, যতই সমালোচনা হোক দর্শকদের মাঠের উপস্থিতি যে কোনো বারের তুলনায় বেশি। ড্রাফটে যেসব প্লেয়ার কন্ট্রাক্টে আছে তারা না পেলে আমাদের কাছে আসলে উই উইল টেক কেয়ার। চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের মতে প্রতি দলেই কম বেশি সমস্যা থাকে, তাদের টিমেও ছিল। পেমেন্ট এখনো পুরোটাই বকেয়া তার, তবে আশা করছেন দ্রুতই পাবেন এর সমাধান। দলটির কর্ণধার সামির কাদেরও স্বীকার করলেন পেমেন্ট বকেয়া রয়েছে মিঠুন সহ অন্যদের। আমি বলবো না যে সবকিছু খুব স্মুথ ছিল, অবশ্যই আমাদের আপস অ্যান্ড ডাউন ছিল। প্রফেশনাল প্লেয়ার সবসময় তারা তাদের পাওনাটা দাবি করবেই। কালেকশন করে ইনশাআল্লাহ আগামী বছর যদি অপরচুনিটি পাই অবশ্যই আসবো। মানে পুরোপুরি ক্লিয়ার হয়নি। টানা 2 বিপিএল এর শিরোপা ঘরে তুলেছে বরিশাল। দলটির কর্ণধার মিজানুর রহমান রোববার পুরো দল নিয়ে যাবেন বরিশালে। বিমানে যাব এবং ওই বিমানে আবার ফেরত আসবো। 12টার সময় যাব, 12:30-এর মধ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ছোট কনসার্ট দিয়ে আমরা এবং সবাইকে পরিচয় করে দিয়ে ট্রফির সাথে ছবি তোলার অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে আমরা চলে আসবো। আয়োজন নিয়ে মন ভরেনি ক্রীড়া উপদেষ্টারও। বললেন, তাড়াহুড়োর কারণে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে, সেখান থেকেই শিক্ষা নিতে চাই তারা। খুব স্বল্প সময়ে তাড়াহুড়োর মধ্যে আয়োজনের কারণে আমাদের কিছু শর্টকামিংস ছিল এবং কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু ওভারঅল শেষ ভালো যার সব ভালো তার। 1.5 মাসের বিপিএলে খেলার চেয়ে ধুলো ছড়িয়েছে বেশি, যা দেশের বাইরেও নেতিবাচক ঘটনার জন্ম দিয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।